সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব টু কিল আ মকিং বার্ড। সো প্রথমে আলোচনা যাওয়ার পূর্বে আমরা আলোচনা করব হারপার লি লাইফ অ্যান্ড ওয়ার্কস, দেন আলোচনা করব টু কিল এ মকিং বার্ড এর চরিত্র, দেন আমরা আলোচনা করব কাহিনী সংক্ষেপ ও আলোচনা। তো চলুন প্রথমে হারপার লি এর লাইফ অ্যান্ড ওয়ার্কস জেনে আসি। হার্পার লি জীবন ও কর্ম। আমেরিকান ঔপন্যাসিক হার্পার লি তার টু কিল আ মকিং বার্ড উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে আছেন, যা 1960 সালে লেখেন এবং 1961 সালে এর জন্য আমেরিকান শ্রেষ্ঠ শিল্পী সাহিত্য পুরস্কার অর্থাৎ পুলিৎজার পুরস্কার লাভ করেন। হার্পার লি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মনরোভিল অঞ্চলে একটি নিরিবিলি শহরে 1926 সালের 28 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমাশা কোলম্যান লি, মাতার নাম ফ্রান্সেস লি। লির পিতা আমাশা ছিলেন একজন আইনজীবী। তিনি মনরোভিলে আইন ব্যবসা করতেন। অ্যালবামা নামটি লির উপন্যাসের ম্যাকম রূপ পরিগ্রহ করেছে। 7 বছর বয়সে হতেই লির লেখালেখি শুরু। স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনার সূচনা। পরবর্তীতে মিস লি ভর্তি হন হান্টিংটন কলেজে, শেষে অ্যালবামা স্টেট ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়টি বছর খানিকের মধ্যেই উঠে যায় আর ছাত্রছাত্রীদের স্থানান্তরিত করা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। 1950 সালে লি অ্যালবামা ছেড়ে নিউ ইয়র্কে যান এবং আইনের সমাপনী পরীক্ষা না হওয়া পর্যন্ত সেখানে কাটান। হার্পার লির মতে, তিনি যখন আইন বিদ্যালয়ে ট্রেনিংরত অবস্থায় ছিলেন তখনই তার মাঝে লেখক হওয়ার কিংবা লেখালেখি করার প্রেরণা জাগ্রত হয়। নিউ ইয়র্কে লি এয়ারলাইন রিজার্ভেশন কোম্পানির বা কেরানির চাকরি গ্রহণ করেন। কোম্পানি না, কেরানির চাকরি গ্রহণ করেন। লির মাঝে শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ লক্ষ্য করে একজন এজেন্ট এবং লির বন্ধুদের মাঝ থেকে তাকে পুরোপুরি আর্থিক সহায়তা প্রদান করতে চান লেখালেখির ব্যাপারে। সে কারণে লি চাকরি ছেড়ে পুরোপুরি লেখালেখিতে মন দেন। টু কিল আ মকিং বার্ড এর বিখ্যাত উপন্যাস আর এটা তার প্রথম উপন্যাস। এই গ্রন্থটির জন্য লি বহু পুরস্কার ও নানা সম্মানে ভূষিত হয়েছেন একাধিকবার। 2016 সালের 19শে ফেব্রুয়ারি 89 বছর বয়সে হার্পার লি ঘুমের মাঝে মৃত্যুবরণ করেন। এখন আমরা আলোচনা করব চরিত্র পরিচয় বিশ্লেষণ। সো প্রথমে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনো উপন্যাসের ক্যারেক্টার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যারেক্টার্স যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু পুরো উপন্যাসটাই বুঝতে পারবেন না, বা ড্রামাটি বুঝতে খুবই টাফ হয়ে যাবে আর কি। তো চলুন প্রথমেই স্কাউট, ইনি হচ্ছেন জেন জুইস, অর্থাৎ জেন জুইস স্কাউট ফিন্স নামে পরিচিত, একই নামে। উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে এই কিশোরী বালিকার মুখ থেকে। এটা যেন স্কাউটের অতীত স্মৃতিচারণা। এই স্মৃতিচারণার মধ্যে দিয়েই বর্ণিত হয় আখ্যান। উকিল এটিকার্সের একমাত্র কন্যা তিনি। কিশোরী এই মেয়েটির দৃষ্টিতে ধরা পড়েছে তার অঞ্চলের পুরো জনজীবন আর চলমান জীবনযাত্রা। সে তার একমাত্র ভাই জেমকে সাথে নিয়েই সর্বদা ঘুরে বেড়ায়। একসাথে বিদ্যালয়ে যায়, ঘরের আঙ্গিনায় খেলা করে একই সাথে। এদের সাথে আবার মাঝে মধ্যে যোগ দেয় ওদের খালাতো ভাই ডিল। এই তিন কিশোর কিশোরীর মাঝে একটা বিষয় সর্বদা কৌতূহল সৃষ্টি করে, সেটা হলো এটিকার্সের প্রতিবেশী ব্রাডলির রহস্যময় বাড়ি। তিনজনেরই ধারণা ওই বাড়িটা ভৌতিক বাড়ি, ওখানে ভূত থাকে। পরে অবশ্য ও ধারণা ভেঙে যায় ওদের। ডিল আর জেমের সকল অভিযানে সঙ্গী এই স্কাউট। স্কাউট ডিলের প্রতি বালিকা সুলভ অজানা এক আকর্ষণ অনুভব করে সর্বদা। স্কাউট টম রবিনসনের প্রতি অবিচার লক্ষ্য করে রীতিমতো আহত হয়। কোর্টে যখন টমের বিচার চলে তখন স্কাউট সরাসরি সেখানে উপস্থিত থেকে সাদাদের অন্যায় বিচারকর্ম দেখে আহত হয়। তাৎক্ষণিকভাবেই কালোদের যে উৎপীড়ন সেটা অনুভব করে। এ কারণে উপন্যাসের শেষ প্রান্তে সে কল্পনা করছে কৃষ্ণাঙ্গ কোনো যুবা যেন তাকে উৎপীড়ন করতে চাচ্ছে। স্কাউট সর্বদাই এই দ্বন্দ্বের দিকটি তার সরল হৃদয় দ্বারা অনুভব করেছে। এই উপন্যাসে স্কাউট একজন সচেতন কিশোরী হিসেবে নিজের পারিপার্শ্বিক দিক তুলে ধরেছেন। মিস্টার অ্যাটিকাস ফিন্স পেশায় একজন উকিল।
মিকম্ব এলাকায় একজন বিশিষ্ট নাগরিক, বিপত্নিক কিশোর জেম আর কিশোরী জেন লুইস স্কাউটের পিতা তিনি। তার কন্যা স্কাউটের মুখ হতেই উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে। এই উপন্যাসে এটিকার্স একজন ভিন্নধর্মী আপোষহীন মানুষ। জেম আর স্কাউট তাদের পিতার এই ভিন্নধর্মী রূপকে প্রত্যক্ষ করে বলে, অন্যদের বাবাদের মতো আমাদের বাবা এটিকাস একটি মাছও স্বীকার করেন না কোনোদিন। মানবদরদী এই উকিল সাদাদের কাছে এতটা আদরণীয় নন, আড়ালে আবডালে তাকে নিগার বলতে ছাড়ে না সাদারা। কৃষ্ণাঙ্গদের প্রতি তার পক্ষপাতিত্বটা বেশি করে প্রকট হয় সাদাদের কাছে। এটিকাস শুধু কৃষ্ণাঙ্গদের প্রতি দরদ দেখাতে নয়, তিনি নিরীহ অসহায় সহজ সরল মানবের পক্ষ নিতে চান। ন্যায়ের পক্ষ অবস্থান করে মানবিক চিন্তা চেতনা দ্বারা বিচারে আগ্রহী তিনি। স্ত্রী গত হয়েছে বহুকাল, তবুও দ্বার পরিগ্রহ করেননি তিনি। মায়ের মমতায় লালন করেছেন দুটি ছেলে মেয়েকে। উপন্যাসের নানা ক্ষেত্রে এটিকাসকে সর্বদা একজন যুক্তিবাদী মানুষ হিসেবেই লক্ষ্য করা গেছে। অসাধারণ ব্যক্তিত্ব সম্পূর্ণ এই মানুষটি ক্ষোভের শিকারে পরিণত হন সাদাদের। কারণ আর কিছুই নয়, দোষটার একটাই, তিনি কৃষ্ণাঙ্গ টম রবিনসনের পক্ষে ওকালতি করেছেন। এখানে আমরা এটিকার্সের মহান মানবিক দিকটির সন্ধান পাই। উকিল হিসেবে মানবতাবাদী, পিতা হিসেবে মহৎ প্রাণ, আর প্রতিবেশী হিসেবে উৎকৃষ্ট তিনি। মোট কথা, এই উপন্যাসে এটিকার্স একজন সৎ আইনজীবী হিসেবে চিত্রিত হয়েছে। জেম, জেরেমি অ্যাটিকার্স, জেম ফিন্স। কাহিনীর বর্ণনাকারী জেন লুইস স্কাউটের ভাই, এটিকাসের পুত্র। এই বালকের সাথে স্কাউট আমাদের পরিচয় করিয়ে দেয় একটা ঘটনা সূত্র ধরে। সেটি হলো জেমের হাত ভেঙে যাওয়া, যার কারণে তার শরীরের একাংশের শক্তি কমে যায়। জেমের তাৎক্ষণিক সঙ্গী এই জেন। ভাইদের সাথে বিদ্যালয়ে যায়, যত রকম কাজকর্ম সব জেম আর স্কাউট মিলেমিশে করে। নানা রকম অভিযানের প্রতি জেমের আকর্ষণ আছে। ব্রডলির বাড়িতে রাতের অভিযান সেটাই প্রমাণ করে। এটিকাস কালোদের পক্ষে ওকালতি করার কারণে জেম একবার সাদা লোকের আক্রমণের শিকার হয় বটে। রহস্যময় বাড়ির অধিবাসী ব্রডলি ওকে বাঁচায়। আক্রমণকারী শ্বেতাঙ্গ বব ইউএল নিজের ছুরিতে আঘাত পেয়ে মারা যায়। এই উপন্যাসে জেম একজন সহজ সরল কিশোর হিসেবে চিত্রিত। আর্থার বুরাডলি। আর্থার বুরাডলি রহস্যময় একজন মানুষ, যিনি তার বাসগৃহ হতে বাইরে পা রাখেন না। জেম, স্কাউট আর ডিলের ভাবনায় সে কোনো অলৌকিক জীব। প্রতিবেশীদের ধারণা তার সম্পর্কে পরিষ্কার নয়, তবে এটা পরিষ্কার যে মিস্টার রাডলি বন্ধুসুলভ ব্যক্তি নন। সমাজের সবার সাথে তার মেলামেশা নেই। নীরবে নিভৃতে বাস করেন তিনি নিজের গৃহেই। কারো কারো মতে বুরাডলি তার গৃহের অভ্যন্তরেই মারা গেছেন। কারো কারো মতে তার আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায়। আদপে তিনি একজন নিবৃতচারী মানুষ। জেম আর স্কাউট যখন রাতের বেলা রাস্তা আক্রান্ত হয় বব ইউলের দ্বারা, তখন এই বুরাডলি জেমকে সাহায্য করে। স্কাউটের তখন ভুল ধারণা ভেঙে যায়। স্কাউট বুঝতে পারে বুরাডলি আসলে একজন রক্ত মাংসের মানুষ। শুধু তাই নয়, তিনি অত্যন্ত পরোপকারী এবং শিশু কিশোরদের প্রতি দয়াশীল বটে। ডিল, চার্লস বেকার ডিল হ্যারিস, জেম ও স্কাউটের খালাতো ভাই। সে যখনই সময় পায়, অর্থাৎ যখনই তার বিদ্যালয় ছুটি থাকে, বিশেষ করে গ্রীষ্মের ছুটিতে, সে তার খালাতো ভাই বোনদের সাথে সময় কাটাতো মেকম্বে এসে। জেম আর স্কাউটও তাকে পেয়ে আনন্দিত হয়। সর্বদা তারা নানা রকম খেলাধুলা আর মজার মজার অভিযানে মেতে থাকে। ডিল এই উপন্যাসে একজন সদা চঞ্চল কিশোর হিসেবেই পরিচিতি লাভ করেছে। টম রবিনসন, সহজ সরল এক কৃষ্ণাঙ্গ যুবা। মিকম্ব শহরে বাস করেন তিনি। নিজের কাজকর্মের পাশাপাশি সবার কাজে সহায়তা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে ইনি। যখন তখন যার তার ডাকে সাড়া দেয়। বব ইউএল এক শ্বেতাঙ্গ, যে নাকি মিকম্ব অঞ্চলে একজন খারাপ মানুষ হিসেবে পরিচিত। তার যুবতী কন্যা মায়েলা টমকে বাড়ির ভেতরে ডেকে নেয় এক কাজের সুতোয়। এরপর ইচ্ছে করেই টমকে ঝাপটে ধরে। মায়েলার পিতা এটা দেখতে পায় এবং শেষে বিচারে টমের নামে ধর্ষণের মামলা ঠুকে দেয়। আদালতের বিচারক, জুরি সবাই শ্বেতাঙ্গ, এজন্য কৃষ্ণাঙ্গ টম সুবিচার পায় না, কারারুদ্ধ হয়, সে দোষী সাব্যস্ত হয়। পরবর্তীতে জেল হতে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বব ইউএল
নিকৃষ্ট মন মানসিকতা সম্পূর্ণ এক শ্বেতাঙ্গ, যার সম্পর্কে প্রতিবেশীদের ধারণা খুবই খারাপ, অসৎ চরিত্রের লোক হিসেবে সবার কাছে ঘৃণার পাত্র। তারই প্রচারণায় টম আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারারুদ্ধ হয়। মিস্টার হেকটেট মিকম্ব অঞ্চলের একজন শেরিফ, উঁচু বুট, জ্যাকেট আর কোমরে বুলেট রাখার বেল্ট পরে ঘুরে বেড়ান তিনি। স্কাউট প্রথম প্রথম তাকে খুব ভয় পেত। এই উপন্যাসে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে চিত্রিত হয়েছে মিস্টার হেকটেট। বিচারক টেলর নিরপেক্ষ বিচারক নন তিনি, সাদা চামড়ার মানুষ তিনি। কালোরা তার কাছে থেকে কখনোই সুবিচার পায়নি। জুরি বোর্ডের ওপর বেশি নির্ভর করেন, আর জুরিরাও সাদা চামড়ার, তারাও প্রায় ক্ষেত্রে কালোদের বিপক্ষে রায় দেন, আর বিচারক টেলরও সে মতেই ব্যবস্থা গ্রহণ করেন। এই উপন্যাসে বিচারক টেলর একজন কাঠের পুতুল হিসেবে চিত্রিত, যার নিজস্ব কোনো মত নেই। সর্বোপরি সে একজন সাদা চামড়ার মানুষ, কালোদের বিপক্ষে সর্বদা অবস্থান তার। ডক্টর রিনল্ড মজাদার এবং কৌতুকপ্রিয় একজন মানুষ হিসেবে এই উপন্যাসে চিত্রিত। এটিকাস পরিবারের চিকিৎসক তিনি। মিস মার্ডি এটিকেন্স, ইনি হচ্ছেন এটিকাসের প্রতিবেশী, বড়ই মুখরা রমণী, এই পরিবারের সবচাইতে পুরনো বন্ধু। এটিকাস পরিবারের প্রতি অত্যন্ত মমত্বশীল। আন্টি আলেকজান্ড্রা এটিকাসের বোন, খুবই শাসালো একজন রমণী। আলেকজান্ডার একজন নিখুঁত দক্ষিণী রমণী। কালপুর্নিয়া একজন কৃষ্ণাঙ্গ রমণী। এটিকাসের বাসায় রান্না বান্না ও ঘরের কাজ করেন তিনি। সে একজন বিশ্বাসী মহিলা বটে। এটিকাস পরিবারের প্রতি খুবই যত্নশীল। জেম ও স্কাউটকে সে নিজের সন্তান তুল্য মনে করে। এটিকাস পরিবারের প্রতি তার সদা সজাগ দৃষ্টি রাখেন। এখন আমরা আলোচনা করব টু কিল আ মকিং বার্ড, হারপার লি সামারি আলোচনা করব। টু কিল আ মকিং, মকিং মানে আমরা বুঝি উপহাস, বার্ড মানে পাখিটা আমরা জানি, আর কিল মানে হত্যা করা। যা হোক, আমেরিকান উপন্যাসিক হারপার লি তার বিখ্যাত উপন্যাস টু কিল আ মকিং বার্ড উপন্যাসটি রচনা শুরু করেন 1950 সালে, নিউ ইয়র্কে অবস্থান গ্রহণ করার পর। হারপার লি 1950 সালের মাঝামাঝি উপন্যাসটি রচনা শুরু করলেও এটি সমাপ্ত হয় 1957 সালে এবং ওই বছরই প্রকাশিত হয়। এটির সংশোধিত সংস্করণ প্রকাশিত হয় 1960 সালে। লির এই বইটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে 1961 সালে এটি পুলিৎজার প্রাইজ জিতে নেয়। শুধু তাই নয়, এটি অবলম্বনে চলচ্চিত্র তৈরি হয়। চলচ্চিত্রটি একাডেমিক অ্যাওয়ার্ড জিতে নেয়। উপন্যাসের ক্ষেত্র রচিত হয়েছে অ্যালাবামা অঙ্গরাজ্যের মেকাম্বো নামক নিরিবিলি একটি শহরের ঘিরে। বলা চলে লেখিকার মতে এটি ঝিম ধরা শহর। এখানকার উল্লেখযোগ্য দিক হচ্ছে তুলোর চাষ আর কাঠের ব্যবসা। তবে মেকাম্বো শহরের দালানকোটার ইমারতগুলো বেশ মনোরম। এখানকার কোর্ট বিল্ডিংটাও বেশ অভিজাত মানের। তবে এই অঞ্চলে সাদা আর কৃষ্ণাঙ্গ দু শ্রেণীর মানুষেরই বাস। কালোরা এখানে সাদাদের নীরব নির্যাতনের শিকার, যেটি পরবর্তীতে আমরা লেখিকার জবানিতে পাই। মিকম্বো এরিয়াটাতে বলা চলে একটি উপনিবেশ। বিভিন্ন স্থান থেকে আসা লোকজন নানা কর্মের সাথে যুক্ত হয়ে এখানে আবাস গড়েছে অনেক আগে থেকেই। উপন্যাসে বর্ণিত 9 বছর বয়সী স্কাউটের পিতা এটিকাস ফিঞ্চের পূর্বপুরুষেরাও এখানে উপনিবেশ স্থাপন করেছিল। এটিকাসের পূর্বপুরুষ এই অঞ্চলে এসেছিলেন ভেষজ চিকিৎসা বিদ্যা নিয়ে। পরবর্তীতে এই অঞ্চলে আবাস গড়ে তোলেন। টু কিল আ মকিং বার্ড উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে জেন লুইস স্কাউট নামে উল্লিখিত এক সহজ সরল অল্প বয়সী বালিকার জবানিতে। স্কাউটের পিতা এটিকাস, যিনি মিকম্বে ওকালতি করেন। জনাব এটিকাস ছিলেন বিপত্নিক। ছেলে জেম আর কন্যা স্কাউটকে নিয়ে তিনি বাস করেন মিকম্বো শহরে। স্কাউটের বর্ণনা এটি যেন ঝিম ধরে এক শহর। এখানকার অধিবাসীদের মাঝে কৃষ্ণাঙ্গদের সংখ্যাই বেশি, তবে সাদা চামড়ার লোকেরা কালোদের সর্বদা অবহেলার চোখে দেখে এবং আদালতে তারা সুবিচার পর্যন্ত পায় না। আইন সর্বদাই যেন এখানে সাদাদের পক্ষে। মিকম্বো আদতে একটি উপনিবেশ বলা চলে। নানা অঞ্চল হতে সাদা মানুষেরা এখানে বসতি গড়ে তোলে ব্যবসা কেন্দ্র, আর আস্তে আস্তে শহরে পত্তন হয়। কালোরা মূলত কর্মের খ্যাতিরেই এখানে এসেছিল, পরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
উপন্যাসের শুরুতেই আমরা বর্ণনাকারী বালিকা স্কাউটের ভাই জেমকেও দেখতে পাই। সে নাকি হঠাৎ করে তার হাতে প্রচন্ড আঘাত পায়, আর এটা ওদের পরিবারে বেশ প্রভাব ফেলে। জেম নিজেও কিছুটা চিন্তিত হয়, এই ভেবে যে সে হয়তো তার এই ভাঙ্গা হাত দ্বারা কঠিন কোনো কাজ করতে পারবে না। স্কাউট আর জেমের খালাতো ভাই ডিলকে দেখা যায় কাহিনীর সূচনা লগ্নেই সে ম্যাকম্বে এটিকার্স পরিবারে এসে মাঝে মধ্যে অবস্থান করে। এই ডিলই জেম আর স্কাউটের মনে প্রথমে ভৌতিক ধারণাটি দেয়। এটিকার্স পরিবারের আরেকজন সদস্য হলো কৃষ্ণাঙ্গ মহিলা কালপুর্নিয়া, সেই এটিকার্স পরিবারের রাধুনী। এটিকার্সের বাসায় অনতি দূরে স্কাউট আর জেমদের বিদ্যালয়ে যাওয়া আসার পথে একটি রহস্যময় বাড়ি নজরে পড়তো তাদের। বাড়িটি সম্পর্কে প্রতিবেশীদের নানা আজবগজিব ধারণা প্রচলিত ছিল। এই রহস্যময় বাড়ির বাসিন্দা আর্থার রাডলি নামের একজন রহস্যময় বয়স্ক মানুষ, যাকে সচরাচর বাড়ির বাইরে দেখা যায় না। তার সম্পর্কে এলাকার সাধারণ মানুষ আর বালক বালিকাদের ধারণা সে কোনো অশরীরী আত্মা, আদপে সহ রক্ত মাংসের মানুষ নয়। মোট কথা মানুষের এক রহস্য। জেম, স্কাউট আর ডিল এ বাড়ির রহস্য ভেদ করতে রাতের বেলা অভিযান পর্যন্ত চালিয়েছে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে এখানে কালোরা সর্বদাই সাদাদের অবহেলার শিকার। বর্ণনাকারী স্কাউটের পিতা উকিল এটিকাসকেও আড়ালে আবডালে সাদারা নিগার বলে ডাকে। উপন্যাসের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে একজন কম বয়সী বালিকার দৃষ্টিতে শ্রেণীগত দ্বন্দ্বের যে রূপটি ধরা পড়ে, বিশেষ করে সাদা কালোর মাঝেকার যে ব্যবধান উন্মোচিত হয়, সেটি সত্যিই বিস্ময়ের উদ্রেক করে। স্কাউট তার বর্ণনায় তার সহযাত্রীদের আচরণগত দিক পর্যবেক্ষণ করে এই শ্রেণীগত দ্বন্দ্বের দিকটি বিশেষভাবে উন্মোচিত করে। বিদ্যালয়ে স্কাউট এই পার্থক্যটা সচেতনভাবে লক্ষ্য করে। বিদ্যালয়ে কালো বালকরা সর্বদাই সাদাদের অত্যাচারে জর্জরিত। বলা চলে সাদা বালকরা সর্বদা তাদের কালো সহপাঠীদের নিগার বলে অবমূল্যায়ন করে। সাদা আর কালোর এই দ্বন্দ্বের সবচাইতে উল্লেখযোগ্য দিকটি হলো উপন্যাসে বর্ণিত কৃষ্ণাঙ্গ টম রবিনসন আর শ্বেতাঙ্গ যুবতী মায়েলা। এদের দুজনকে ঘিরেই সাদা কালো দ্বন্দ্ব প্রচন্ড রূপ নিয়ে ধরা দেয় পাঠকের কাছে। টম রবিনসন এক নিরীহ কৃষ্ণাঙ্গ যুবক। সে তার এক সন্তান সহ নিরুপদ্রব সহজ সরল জীবনযাপন করেন। টমের দ্বারা শ্বেতাঙ্গরা অনেক কাজকর্ম করিয়ে নেয়। টম বিনা বাক্যে আনন্দ সহকারে তাদের সহযোগিতা করেন। বব ইউএল নোংরা স্বভাবের এক বিপত্নিক শ্বেতাঙ্গ, নিকৃষ্ট চরিত্রের একজন মানুষ। সে সর্বদা অপকর্ম করার জন্যই যেন প্রস্তুত থাকে। স্বভাবেও সে দুরন্ত প্রকৃতির, অন্যায় কর্মের উস্তাদ, কালোদের শত্রু। বব ইউলের কন্যা মায়েলা যুবতী, তবে কিছুটা বোকাশোকা স্বভাবের। একদিন মায়েলা টমকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে রাস্তা থেকে। মায়েলা তাকে জোর করে জাপটে ধরে, আর এ সময় বাড়িতে আবির্ভাব ঘটে বব ইউলের, তার বাবার। কন্যাকে টমের সাথে এমন অবস্থায় দেখে বব ইউএল সরাসরি আদালতে নালিশ করে বসে। সে অভিযোগ জানায় টম তার মেয়ে মায়েলাকে ধর্ষণ করেছে। মিথ্যি এই কেসে গ্রেপ্তার হন টম অর্থাৎ কৃষ্ণাঙ্গ। টমের পক্ষে উকিল হিসেবে দাঁড়ান মিস্টার এটিকার্স, অর্থাৎ যে এই চরিত্রর প্রধান, অর্থাৎ এই উপন্যাসের প্রধান, ওই যে 9 বছরের মেয়েটি। তবে টমের বিচার নিয়ে আদালত প্রহসন চলে। এই মকিং মানে প্রহসন চলা। কৃষ্ণাঙ্গ টমের পক্ষ নেয়াতে মেকম্ব অঞ্চলের সাদা মানুষেরা এটিকার্সের প্রতি বিদ্বেষ পোষণ করতে থাকে। এমনকি বব ইউএল এটিকার্সের বিরুদ্ধে দাঁড়ায়। আদালতে জুরি বোর্ড গঠিত হয় সাদাদের নিয়ে। এরা বরাবরই কালোদের প্রতি অবিচার করে, এমন দুর্নাম সর্বত্রই প্রচারিত আছে। কালোরা জানে তারা কোনো অপরাধ না করলেও, আদালতে অপরাধ প্রমাণিত না হলেও তাদের অপরাধী করে জুরি বোর্ড আর আদালতের শ্বেতাঙ্গ বিচারক সেদিকেই রায় প্রদান করেন। টম রবিনসনের ক্ষেত্রেও এমনটি ঘটল। টম নির্দোষ হলেও তাকে দোষী হিসেবে চিহ্নিত করলো জুরিগণ, আর বিচারক তাদের মতোই টমকে দোষী সাব্যস্ত করলো। শ্বেতাঙ্গদের এই একপেশে বিচারের সাক্ষী হয়ে থাকলো জেম
আর স্কাউট। কোমলমতি কিশোর কিশোরীর মাঝেও দাগ কেটে গেল বিষয়টি। তারা এবার সম্যক উপলব্ধি করলো যে সাদা চামড়ার লোকেরা আসলে কৃষ্ণাঙ্গদের চরম শত্রু হিসেবে ভাবে এবং পদে পদে তাদের হেয় করার জন্য সর্বদা মুখিয়ে থাকে। মিস্টার এটিকার্সের দোষ, তিনি কেন টমের পক্ষে দাঁড়ালেন, কৃষ্ণাঙ্গদের পক্ষে কেন দাঁড়ালেন? শ্বেতাঙ্গ গোষ্ঠী এটা সহজে মেনে নিতে নারাজ, অর্থাৎ সাদা শ্রেণীর মানুষ, এবং তারা এটিকাসকে ভিন্নভাবে মূল্যায়ন করতে থাকে। শুধু তাই নয়, মাইলার পিতা বব ইউএল তাকে একবার রাস্তায় পেয়ে মুখে চপেটাঘাত করে এবং তাকে দেখে নেবে বলে হুমকি দেয়। শুধু এটিকাস নয়, তার পরিবারবর্গের উপরও হামলা আসতে থাকে শ্বেতাঙ্গদের তরফ থেকে। জেম আর স্কাউট এক রাতে বব ইউলের আক্রমণের শিকার হয়। চরমভাবে আহত হয় জেম, তবে অন্যায়ের শাস্তিস্বরূপ বব নিজের ছুরির উপরে পতিত হয়ে মৃত্যুবরণ করে। মোট কথা, একজন কিশোরী বালিকার ক্রমে বেড়ে ওঠা, তার সমসাময়িক কাল আর সমাজের নানারূপ অসঙ্গতি দর্শন সবই তার কথনে উঠে আসে। কিশোরীর দেহে মনে যে পরিবর্তন আসে, সঙ্গী কাউকে পেতে চায়, এমন আকুলতারও প্রকাশ লক্ষ্য করা যায় স্কাউটের মাঝে। খালাতো ভাই ডেলের প্রতি স্কাউটের জবানিতেই আমরা স্কাউটের অধিক আগ্রহের প্রকাশ লক্ষ্য করি। উপন্যাসের আরেকটি রহস্যময় দিক হচ্ছে এটিকার্সের প্রতিবেশী বু আর্থার রাডলি এবং তার রহস্যময় বাড়িটা। জেম আর স্কাউট এতকাল জেনে এসেছিল বু আর্থার রাডলি একজন রহস্যময় মানুষ, অশুভ আত্মা শরীর ধারণ করে আছে তার, ভূতেই বলা চলে তাকে। তার এই ধারণার আমূল পরিবর্তন ঘটে যায় আকস্মিক এক ঘটনায়। রাতের বেলা বব ইউএল যখন জেমকে আক্রমণ করে, অর্থাৎ জেমকে কেন আক্রমণ করে? কারণ তার বাবা কৃষ্ণাঙ্গদের পক্ষে ওকালতি করার জন্য, এই জন্য শ্বেতাঙ্গদের পক্ষ থেকে তার সন্তানদেরকে আক্রমণ করছে। তখন হঠাৎ করে কোথা থেকে যেন উদয় হয় এক রহস্যময় মানব জেমকে উদ্ধার করার জন্য। জেমকে উদ্ধার করে যে ব্যক্তি, সে আর কেউ নয়, আর্থার বো রাডলি, যাকে ছোটবেলা থেকে জেম আর স্কাউট ভয় পেয়ে এসেছে একটি ভৌতিক দেহধারী হিসেবে। স্কাউট লক্ষ্য করলো কি অসাধারণ মানবিকতার প্রকাশ এই বৃদ্ধ মানুষটির মধ্যে। জেম আহত অবস্থায় যখন বাড়িতে শয্যাশয়ী, বো রাডলি তাকে দেখতে এসেছে। স্কাউট বো রাডলির সাথে তার বাড়ির গেট পর্যন্ত গিয়েছে এগিয়ে দিতে। সে সময় স্কাউট অনুভব করেছে বাইরে থেকে কোনো মানুষকে বিচার করা যায় না। একজন অজানা রহস্যময় মানুষের মাঝে যে লুকিয়ে থাকে মহামানব বু রাডলি তার প্রমাণ। উপন্যাসে বর্ণিত স্কাউট যেন মিস হারপার লি নিজেই, তিনি নিজেই যেন তার পারিপার্শ্বিক দিকের বর্ণনা দিচ্ছেন। লেখিকার সব চাইতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সহজ সরল এক বালিকার দৃষ্টি দিয়ে দেখা সামাজিক ক্ষত আর অসঙ্গতি। পুরো উপন্যাস জুড়ে সাদার কালোর ফারাক নানা উপমা, নানা প্রতীকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র নানা ঘটনার দ্বারা বারবার দেখা দিয়েছে। কাহিনী শুরু থেকেই শেষ অব্দি জেম আর স্কাউটকে নানা প্রতিকূল অবস্থায় মুখোমুখি হতে দেখা যায়। হারপার লি মূলত সমাজের সাদা কালোর প্রকট অসঙ্গতি প্রকাশ করতে নানা বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে আইন কানুন এবং আদালতের বিচার, জুরিদের স্বজনপ্রীতি এবং সাদা প্রীতি গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করে জেম আর স্কাউট দুজন বালক বালিকার মাঝে আইনি জটিলতার দিকটিও প্রকট হয়, আর আইন কতটা একপেশে সেটাও বুঝতে পারে ওরা। মানবিকতা যে সাদাদের কাছে ভুলুণ্ঠিত, এটাও অনুধাবন করে অতি সহজে। নিরপরাধ সহজ সরল কৃষ্ণাঙ্গ টমের প্রতি অবিচারের দিকটি প্রচন্ড দাগ কাটে জেম আর স্কাউটের মাঝে। সাদাদের ভিতরের কালো রূপ দর্শন করে এ দুটো কিশোর কিশোরের মাঝে মানুষের নিম্নগামিতা সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা তৈরি হয়। লেখিকা হারপার লি মকিং বার্ড বলতে নিরীহ সহজ সরল মানুষদেরকে বুঝিয়েছেন। মকিং বার্ড বলতে নিরীহ সহজ সরল মানুষদেরকে বুঝিয়েছেন যারা প্রতিনিয়ত অশুভ শক্তি দ্বারা বিনাশ প্রাপ্ত হচ্ছে। মকিং বার্ড বলতেই তো হরবোলা পাখি, সব ধরনের ছুরি যার ঠোঁটে স্পন্দিত হয়, সব ছুরি উচ্চকিত তার কণ্ঠস্বর। টম রবিনসনও যেন তেমনি এক মকিং বার্ড তুল্য। সর্বদাই যে টম সহযোগিতার জন্য প্রস্তুত, সবকিছুর মাঝে যে সে নিজেকে মিশিয়ে দেয় সহজেই। এই রবিনসন মাইলার স্ত্রীর সাথে সুর মেলাতে গিয়েই, সহায়তা দিতে গিয়েই
দুর্দশার শিকার হয়। হাড়-বোলা এই পাখিরা সবার মানে সুর ধরেই গান গাইতে পারে। অন্য পাখিদের মতো চাতুরালি জানে না এই মকিং বার্ড। ফসল কিংবা বাগানের ক্ষতি করে না। মূলত এই পাখির আড়ালে সহজ সরল কালোদের কথাই বলা হয়েছে। এই উপন্যাসটাকে আমরা আরো একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারলাম, বর্তমান যে আমেরিকা, ব্রিটিশ, ইউরোপ বা আমরা ওয়েস্টার্ন কালচার যে আমরা নিতে চাচ্ছি, আমরা কি কখনো ভেবেছি আসলে তারা কি আদৌ সংস্কৃতি, তারা কি আসলেই সিভিলাইজড? ইভেন আজও পর্যন্ত কিন্তু তাদের দেশে সাদা কালো বর্ণপ্রথা, মুসলিম খ্রিস্টান বর্ণপ্রথা, অর্থাৎ খ্রিস্টানরা মুসলিমদেরকে দেখতে পারে না, কালোদের দিকে দেখতে পারে না। এই যে ভিন্ন এখনো যে এই ধরনের কুসংস্কার, এই ধরনের যে ইম্পেরিয়ালিজম, এই ধরনের যে অবিচার এখনো কিন্তু আমেরিকাতে, ব্রিটিশদের মধ্যে পরিলক্ষণ করা যায়। আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন নিউজ পেপারে। তো আজ এই পর্যন্ত একটু কিলা মকিং বাট, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ ভালো থাকুন, বাই বাই।